ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে মৃত্যুর ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। দেশটির হাজারো মানুষের প্রার্থনা চলছিল, আশায় বুক বেঁধেছিল হয়তো জীবিত উদ্ধার হবেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারে ঢাকা এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ড্রোন থেকে তোলা বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। 63 বছর বয়সী রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো। মনিরুজ্জামান বাবু, 71। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। জল্পনা শুরু হয়েছে, কেউ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। প্রশ্ন উঠছে, রাইসির মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? দুর্ঘটনার নেপথ্যে কি ইসরায়েলের কোনো ভূমিকা আছে? রাইসির মৃত্যুতে কার লাভ, কার ক্ষতি? রাইসির সেই হেলিকপ্টারে কি ঘটেছিল? সেসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন গাজী আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক, রেডিও তেহরান বাংলা। আছেন অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। শুরুতে গাজী আব্দুর রশিদ, আপনার কাছে একটু জানি, রাইসির মৃত্যু নিয়ে ইরানে আসলে কি ধরনের কথা হচ্ছে? আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে নানান প্রশ্ন উঠতে দেখছি, সেই জায়গায় ইরানে কি ধরনের কথা হচ্ছে? ইরানে গণমাধ্যম কি বলছে? ধন্যবাদ মারুফ হাসান এবং 71 সংবাদ যোগকে ধন্যবাদ, বিশ্বব্যাপী দর্শকদেরকে ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এটি মর্মান্তিক করুণ একটি বিষয়। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ওমর আবদুল্লাহিয়ান সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের যে শহীদ হওয়া, নিহত হওয়ার বিষয়টি গোটা ইরান জুড়ে শোক চলছে এবং সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এমন মর্মান্তিক দুর্ঘটনাকে ইরান কাটিয়ে উঠবে, কাটিয়ে ওঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। কিন্তু আপনার প্রশ্নের মধ্যে যে বিষয়টি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে, এটি কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র, বিশেষ করে ইসরায়েলের ষড়যন্ত্রের কথাটি আপনিও বলবেন। আমি প্রথমেই বলবো, ইরান রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত এটাকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবেই দেখছে এবং এখানকার গণমাধ্যমগুলো সে কথাই বলছে। আর বাকি যে কথাগুলি শোনা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, ইসরায়েলি ষড়যন্ত্র কিনা, তাদের কোনো হাত আছে কিনা, সেটা বলার জন্য হয়তো সময় অপেক্ষা করছে। এখনো সেদিকে আমরা যেতে পারছি না, আপাতত যেতে পারছি না। তবে এটা দুর্ঘটনা এবং সেখানকার জোলফার, পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের একটু আগে, সেটা খুব প্রাকৃতিক ভাবে ওই সময়টা খুবই অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার জায়গা ছিল। ঘন কুয়াশা,
সেখানে বৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার মধ্যেই পড়েছিল হেলিকপ্টার। জি, এটা নিয়েও আমার প্রশ্ন আছে, আপনার কাছে একটু আসবো। আমি একটু অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন আপনার কাছে একটু জানি যে বিশ্বব্যাপী তো নানান ধরনের গণমাধ্যমে নানান রকম কথা হচ্ছে, সেখানে কার ইন্টারেস্ট, যার ইন্টারেস্ট যেরকম সেরকমভাবে আসলে কথাগুলো হচ্ছে, সেই জায়গা থেকে আপনি আসলে কি দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য। একটি বিষয়, যে বিষয়টি মিস্টার রশিদ বলেছিলেন এবং আপনাদের প্রতিবেদক বলছিল, সেটা হলো যে হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, এটি হিল সাইড এরিয়াতে ঘটে। হ্যাঁ, এটা এখন ওয়েদার এখন খুবই কোল্ড এরিয়া, এবং এটা আপনি যদি বলেন যেটা হলো যে খুবই ফগি ওয়েদার ছিল, এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনার সাথে এটাকে রিলেট করা যায়। বাট আমরা একটি বিষয়, সেটিকে কিন্তু উড়িয়ে দিলে হবে না, যেটি এখনো পর্যন্ত ইরানের কোনো গণমাধ্যম এটি এই বিষয়ে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিষয়টি কিন্তু ওরা সরাসরি বলে নাই। আরেকটি বিষয়, যে কোন টেকনিক্যাল কারণগুলোর জন্য প্লেন দুর্ঘটনাটি হয়েছে সেগুলো কিন্তু ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত প্রকাশ করেনি। সেটি কিন্তু এক্স্যাক্টলি আমরা জানতে পারছি না যে হেলিকপ্টারের ভিতরে কি হয়েছিল। বাট আপনাদের প্রতিবেদনেই বলা হচ্ছিল, যেটা হলো যে ফ্লাইটটি ছিল, বিশেষ করে যে হেলিকপ্টারটি ছিল, সেটি কিন্তু 60-এর দশকে নির্মিত একটি ইউএস কোম্পানির হেলিকপ্টার, যেটি কানাডিয়ান মিলিটারিদেরকে সাপ্লাই করা হতো। এই আপনার 212 যে হেলিকপ্টারটি, সেটি কিন্তু বহন করছিল প্রেসিডেন্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এবং এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে একটি বিষয় সরাসরি বলেছেন, যেটি হলো ইরানের যে ফরেন মিনিস্টার মোহাম্মদ জাভেদ জারিফ, তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, যেটা হলো যে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে দায়ী রয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর যে নিষেধাজ্ঞা বজায় রেখেছে, যার ফলে ইরান তাদের নতুন কোনো সামরিক বিমান কিনতে পারছে না। ওই বিষয়টিকে কিন্তু একমাত্র বলা হয়েছে, বা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষ, বিশেষ করে রাষ্ট্রীয় কোনো মাধ্যম কিন্তু এখনো নিশ্চিত করছে না। আরেকটি বিষয় হলো যে গত কয়েক বছরে যদি আপনি দেখেন যে ইরানের দুজন ক্যাবিনেট মিনিস্টার এবং দুজন শীর্ষ মিলিটারি জেনারেল কিন্তু এই ধরনের একটা বিধ্বস্তে কিন্তু তারা কিন্তু দুর্ঘটনায় কিন্তু মারা গিয়েছিল। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমরা যেটি জানি সেটা হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তাদের সম্ভাব্য, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমেনির উত্তরসূরি ধরা হতো, এবং সেটি কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত, এবং মিডল ইস্টে তার একটি প্রভাব বলয় কিন্তু সে তৈরি করেছিল, বিশেষ করে ইসরায়েলের বিপক্ষে। এবং ইসরায়েলের বিপক্ষে মিডল ইস্টের যে প্রক্সিস গুলো রয়েছে, সেগুলো কিন্তু শক্তিশালী করণের ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অন্যদিকে রাশিয়ার সাথে তার সম্পর্ক উন্নয়ন এবং সৌদি আরবের সাথে যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন থেকে শুরু করে চীনের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা, এগুলো কিন্তু আপনার রাইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। জি, এক্স্যাক্টলি। মানে গত 3 বছরে তিনি যেভাবে আসলে মধ্যপ্রাচ্যে প্রভাব তৈরি করছিলেন, বিশ্বে ইরানের একটা অবস্থান তৈরি করা, এবং আপনি উল্লেখ করলেন যেটা চীন রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক, সেগুলো আসলে খুবই উল্লেখযোগ্য, যে কারণে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। একটু যদি গাজী আব্দুর রশিদ আপনার কাছে একটু জানতে চাই, ইরানের কাঠামোতে মানে একটা বাক্য অনেকেই বলছেন যে তাকে উত্তরসূরি ধরা হতো খামেনির, সেই জায়গা থেকে আসলে মানে ইরানিয়ানরা আসলে কি ভাবছে এই মৃত্যুতে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ইরানের আমি মর্মান্তিকভাবে আবারও শোক প্রকাশ করছি প্রেসিডেন্ট রাইসির জন্য। 2017 সালে শেষ দিকে একসময় রাইসির সাথে আমার ইরাকের নাজাফে দেখা হচ্ছিল নির্বাচনের পরপরই, যখন তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। তো মানুষ হিসেবে রাইসি অনন্য একজন মানুষ, বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ, মানবিক একজন মানুষ। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কিন্তু প্রধান বিচারপতি ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং ইরানের পবিত্র নগরী মাশহাদে তার জন্ম। সেই হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইব্রাহিম রাইসি তিনি ইরানের ব্যাপক সংস্কারমূলক কাজ হাতে নেন। বিশ্বব্যাপী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত বিষয়ে বিরোধ ছিল, সেসব জায়গায়
কূটনৈতিক যে কৌশল, সেই কৌশলে তিনি খুব প্রভাবশালী ভূমিকা রাখেন। শুধু তাই না, মধ্যপ্রাচ্য অঞ্চল, যেটি বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা পৃথিবীতে, সেই মধ্যপ্রাচ্য অঞ্চলের কূটনৈতিক যে চিত্র বা রূপরেখা, সেখানে তিনি ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হন এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকাও কিন্তু কম নয়। সেই জায়গা থেকে প্রেসিডেন্ট রাইসিকে তার যে মেধা, যোগ্যতা, ধীশক্তি, প্রজ্ঞা সবকিছু মিলিয়ে বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তার উত্তরসূরি হিসেবে দেখাটা অমূলক কিছু নয়। তবে না এখনো তো মানে ব্যাপারটা ভাবার রাইসির থাকে। মানে ইরানে রাইসির আসলে তার যে যোগ্যতা বা তার যে ক্যারিশমেটিক যে গত ৩-৪ বছর, এর জন্য কি দেশের অভ্যন্তরে তার কোনো শত্রু তৈরি হয়েছিল বা মতবিরোধ এরকম? দেখুন, বিষয়টা সহজ করে দেখার বিষয় নাই। ইরানের শত্রু তো চারিদিকে। মার্কিন যুক্তরাষ্ট্র বড় শত্রু ইরানের, এবং প্রতিবেশী ঠিক বলবো না, কয়েক হাজার কিলোমিটার দূরের ইসরায়েল, সেটা তারা মানবতা হত্যাকারী একটি দেশ। এই দেশের সাথে বিরোধ, এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের আরো কিছু দেশ রয়েছে পরোক্ষভাবে, তাদের কিন্তু অনৈক্যের যে অভাবগুলো ইরানের সাথে, সেগুলো ছিল। ইরান ভূমিকা পালন করছিল বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে, গাজা ইস্যুতে, বাইতুল মোকাদ্দাস ইস্যুতে, এবং সেখানে সাম্প্রতিক সময় আপনার মনে থাকার কথা 14ই এপ্রিলে যে ঘটনাটি ঘটলো, তার আগে সিরিয়ার ইরানি কনসুলেটে যে হামলাটা চালালো ইসরায়েল সরাসরি, তার প্রতিশোধ হিসেবে ইরান কিন্তু বারবার চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের এই আন্তর্জাতিক বিশ্বকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে, জাতিসংঘকে ব্যাপারটি নিয়ে নিন্দা জানাতে। তারা এটা জানাতেও ব্যর্থ হয়েছে। এই বিষয়টি কিন্তু প্রমাণ করে আসলে আমরা কোন বিশ্বে বসবাস করছি এবং বিশ্বের ভূমিকাটা কোথায় মানবতার জন্য। এক্স্যাক্টলি, কিন্তু মানে দেশের ভেতরে কি রাইসির মানে রাজনৈতিক মতবিরোধ ছিল কারোর সঙ্গে? আমি সেই কথাটাতেই আসি। আসলে দেশের অভ্যন্তরে, ইরানের ভেতরে যে রাজনৈতিক মতবিরোধ নেই তা কিন্তু নয়। তবে তুলনামূলকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দৃষ্টিতে বর্তমান সময়ে এর অতীত প্রেসিডেন্ট গুলো যে বর্তমান সময়ে রাইসের যে প্রেসিডেন্টশিপ, সে সময়টা অনেক ভালো ছিল এবং তেমন বিরোধ কিন্তু আমি অন্তত দেখিনি, আমার দৃষ্টিতে দেখিনি। বরং আরো উল্টোটা দেখেছি আমি, যে তার জনপ্রিয়তার যে হারটা, সেটা বিরোধী পক্ষের মধ্যে, যারা অন্তত বর্তমান সরকারের কে পছন্দ করে না এরকম যারা মানুষ আছে, তাদের কাছেও কিন্তু তিনি অনেকটা জনপ্রিয়। জি, অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আপনি মানে কোনো অ্যাঙ্গেল দেখেন কিনা আসলে এখানে আন্তর্জাতিক, বিশেষ করে অনেকগুলো প্রশ্ন আসছে আসলে, দেশের ভেতরেও তার শত্রু থাকতে পারে, দেশের বাইরে থাকতে পারেন। আরেকটি বিষয় যে একসঙ্গে রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা দুজন একই হেলিকপ্টারে তারা মানে উঠলেন, এবং অনেকে বলছেন যে কখনোই আসলে যখন দেশটা ইরান এরকম একটা স্ট্র্যাটেজিক দেশ, সেখানে এরকম দুজন একসঙ্গে যাওয়া, এটা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। আমি এই বিষয়টিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করবো। সেটি দেখেন, যেটি হলো যে বিশেষ করে রাইসি এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল্লাহ হিয়ান, তাদের একটি চমৎকার টিম ছিল। বিশেষ করে আমরা যেটা দেখতে পাই যে ইসরায়েলের এগেইনস্টে আমরা যদি এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে মিসাইল অ্যাট্রাক, সেই জায়গায় কিন্তু, এবং বিশেষ করে মিডল ইস্টে যে প্রক্সিস গুলো রয়েছে তাদেরকে মেনটেন করা, তাদেরকে ম্যানেজ করা, সেগুলো কিন্তু চমৎকারভাবে করে যাচ্ছিল। ওই স্ট্র্যাটেজিক আমি যদি দেখি, যেটা হলো যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিক ইস্যুতে তারা কিন্তু এক ধরনের সফল ছিল, এবং বিশেষ করে মিডল ইস্টে যে অনগোয়িং যে ওয়ার এবং কম্পিটিশন, সেই জায়গা থেকে। বাট আরেকটি আমি অন্যভাবে একটি বিষয় দেখবো, যে আমরা যদি দেখি যে গত বছরে ইরানের যে সবচেয়ে বৃহৎ যে প্রটেস্টটি হয়েছিল, বিশেষ করে যেটি ইরানের নেতৃত্বে হয়েছিল, যে প্রটেস্টের এন্টি গভর্নমেন্ট প্রটেস্ট হিসাবে সেটি পরিচিত ছিল, বিশেষ করে মাসা আমিনি পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করার পরে, বিশেষ কুর্দিশ তরুণী, তখন কিন্তু ইরানে একটি সর্বাত্মক, কিন্তু আমার মনে হয় যে মিস্টার রশিদ কিন্তু ভালো বলতে পারবেন, যেটা হলো সর্বাত্মক একটা প্রটেস্ট কিন্তু হয়েছিল, এবং যে প্রটেস্টে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ইরানিয়ান তরুণরাই অংশগ্রহণ করেছিল।
এবং ইরানের আপনি যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ইকোনমিক কন্ডিশন সেটি কিন্তু বলা যেতে পারে যেটা হলো যে খুব খারাপের দিকে, যদি বিশেষ করে আনএমপ্লয়মেন্ট রেট এবং ইকোনমিক ডাউন এগুলো কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি, যেটা হলো ইরানের ইকোনমিক সিচুয়েশন এবং আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু এখন খুব হাইস্ট পর্যায়ে রয়েছে। সেদিক থেকে কিন্তু আপনার ইরানের পলিটিক্যাল ডেফিনেটলি 2021 সালে যখন রাইসি ক্ষমতায় আসে, সেই অপ্রতিদ্বন্দ্বিতভাবে কিন্তু সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বাট ইরানে কিন্তু পলিটিক্যাল এবং ইকোনমিক যে ক্রাইসিস সেটি কিন্তু রাইসিকে কিন্তু সম্মুখীন হতে হয়েছিল তার মৃত্যুর আগ পর্যন্ত। বাট আমি ইরানের যে বিশেষ করে এই প্লেন দুর্ঘটনার সাথে কি রিলেট করার মতো কোনো ষড়যন্ত্র, বিশেষ করে আমি যদি বলি যে অভ্যন্তরীণ কোনো ফোর্সের যে কোনো সংযোগ, সেটিকে আমি আসলে ওইভাবে আমি বিষয়টিকে দেখবো না। এটা কারণ অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র বা অভ্যন্তরীণ কোনো গোষ্ঠী এই প্লেন ক্রাশের সাথে জড়িত, সেটিকে আমি রিলেট করতে পারবো না। আমার কাছে সেই রকম কোনো ইনফরমেশন নেই, বাট আমার কাছে সেটা মনে হয় না। বাট রাইসির এগেইনস্টে কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশনের একটা ক্ষোভ ছিল। বিশেষ করে আপনি যদি জানেন সে কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত, অনেক বেশি রেস্ট্রিকশনস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইকোনমিক সিচুয়েশন ইরানের যে বিষয়টি, সেটি কিন্তু তার উপরে কিন্তু তরুণরা কিন্তু সন্তুষ্ট হয় বলে আমরা জানতে পারি। গাজী আব্দুর রশিদ, রাষ্ট্রপতিকে নিয়ে যে হেলিকপ্টারটি উড়বে সেটির তো আসলে জানা কথা যে আবহাওয়া খারাপ সামনে আছে, সুতরাং সেখানে একটু অসাবধান মনে হয়েছে কিনা, বা এটাও অস্বাভাবিক কিনা, মানে সেটা যদি আপনি যেহেতু ইরানে থেকেছেন আপনি বলতে পারবেন ওই অঞ্চলে যে আরও মানে সাধারণত একজন রাষ্ট্রপতিকে নিয়ে বা দেশের প্রধানকে নিয়ে আমি মানে যে প্লেনটা উড়বে তার সিকিউরিটিটাই তো আসলে সবচেয়ে বড় কনসার্ন সেখানে, যদি আবহাওয়ার প্রসঙ্গ তো আগে থেকেই জানা থাকার কথা। ধন্যবাদ আপনাকে। আমি ধারাবাহিকভাবে যদি বলি, আসলে সিকিউরিটির যে ব্যাপারটি সেটি ইরানের ভেতরে নিরাপত্তাগত ব্যাপারটা আমি গত 22-23 বছর যেটি দেখেছি সেটি অত্যন্ত পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং অত্যন্ত গঠনশীলভাবে ইরানের যে নিরাপত্তা পরিস্থিতি সেটাকে দেখা হয়। এবং বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা কর্মকর্তা আছেন, স্পেশালি প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ সবাই, তাদের ব্যাপারটা কিন্তু খুব কঠিনভাবে দেখা হয়। তারপরও কিন্তু আপনি একটু আগে যে কথাটি বলছিলেন যে অভ্যন্তরীণ কোনো ব্যাপার বা বিষয়, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের যে পলিটিক্সে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে তো গত 45 বছর ধরে নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের পরিকল্পনা, দুষ্ট পরিকল্পনা এগুলো করে আসছে। এটা তো নতুন কিছু নয়। এবং যে পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড রোল যেটা, এবং ইসরায়েলের যে ভূমিকা, ইরানের ভেতরে অনেকগুলো পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন গত কয়েক বছরে, জেনারেল কাসেম সোলাইমানির যে হত্যা, সেগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার কোনো কিছু নেই, নতুন কিছু না। ফলে ষড়যন্ত্রের তত্ত্বকে বা তাদের যে ভূমিকা থাকতে পারে পিছনে কিন্তু এরকম যে আলোচনাগুলো উঠছে সেগুলো একেবারে আমরা উড়িয়ে দিতে পারি না বা উড়িয়ে দেওয়ার সময় এখনো আসেনি। তবে এ বিষয়ে কথা বলার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তবে যেটুকু মনে হয় প্রকৃতিগতভাবে প্রাকৃতিক দুর্যোগ যেটা ইরানের চারিদিক দোষ, এবং সেখানে হঠাৎ করে আমার তো মনে পড়ে খুব, আমরা ইরানের তেহরানের চারিদিক থেকে যে আলবোর্স পর্বতমালা আছে সেখানে একবার আমি গিয়েছিলাম এই গত বছরে। আমি হঠাৎ করে শুকনো পরিচ্ছন্ন আবহাওয়া, হঠাৎ করে মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন তুষার ঝড় শুরু হয়ে গেল যেখান থেকে ফিরে আসাই আমাদের দুরূহ হয়ে গিয়েছিল। হেলিকপ্টারে করে আমাদেরকে ফিরিয়ে আনা হলো এবং আমি আহত হলাম, আমার মেয়েটিও আহত হয়েছিল। ফলে এই যে প্রাকৃতিক যে দুর্যোগটা ইরানে, বিশেষ করে পূর্ব আজারবাইজানে যে ঘটনাটা ঘটেছে, তারা বুঝতে পারে, এটা বুঝতে পারার কথা না। আবহাওয়াগত পরিবর্তনটা খুব তাৎক্ষণিক ভাবে হয়, আমি যেটা দেখেছি নিজ চোখে। ফলে এটাকে আমি অসতর্ক বলবো এমনটি নয়, তবে হ্যাঁ হতে পারে সে ব্যাপারটি কিন্তু এখনো স্পষ্ট নয়। আরেকটি প্রশ্ন অনেকেই করছেন যে যখন বহরে 3টি হেলিকপ্টার ছিল, দুটি খুব স্বাভাবিকভাবে ফিরে আসতে পারলো, একটি পারলো না, একসঙ্গে থাকা সেগুলোর মানে ওই হেলিকপ্টারটির ব্যাপারে খোঁজ খবর বা সেটিও মানে সাহায্য করার সুযোগ ছিল কিনা, এই প্রশ্নগুলো অনেকেই করছেন। সেটা
মানে সেই প্রশ্নগুলো যৌক্তিক কিনা। অধ্যাপক ডক্টর ফরিদ, জি। আচ্ছা, একটি বিষয় দেখেন যেটি হলো এগুলো খুবই টেকনিক্যাল বিষয়, যেটি হলো যে যেটি জানার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বাট হ্যাঁ, এটা একটি ইন্টারেস্টিং বিষয়, যেটা হলো যে ৩টি হেলিকপ্টারের বহরে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, বাকি ২টি হেলিকপ্টার সেফলি তারা ল্যান্ড করতে পারলো। এই বিষয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থেকে যায়, যেটা হলো যে উদ্ধারকারী কোনো হেলিকপ্টারও কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু ওই জায়গাটি যায়নি। এবং আপনি যেটি বলছিলেন, বিশেষ করে মিস্টার রশিদ যেটি বলছিলেন, যেটা হলো যে হ্যাঁ, ইরানের ওয়েদার বিশেষ করে ওই জোনে বিশেষ করে র্যাপিডলি চেঞ্জ হয়, সেই বিষয়টি হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যেটা হলো যে এই মধ্যপ্রাচ্য সহ বিশেষ করে ইরানের ভিতরে কিন্তু একটি অস্থিতিশীল বা একটি বিশেষ সতর্ক অবস্থা কিন্তু চলছে এই মুহূর্তে। যদি সে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় ইরানের প্রেসিডেন্ট সেই জায়গায় যাবে কোনো ভিজিটে, সেই জায়গায় আমার মনে হয় যে নিরাপত্তাগত বিষয়গুলো যে কেউ যে কোনো ভাবে প্রশ্ন করতে পারে। মানে এই বিষয়ে কিন্তু আমরা বলতে পারবো না যেটা হলো যে নিরাপত্তা বা সতর্কতা যথেষ্ট কোনো ধরনের ঘাটতি ছিল না, সেটি কিন্তু আপনি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে আপনি সংযোগ করতে পারবেন। তবে এই দুর্ঘটনায় কিন্তু ইরানের প্রেসিডেন্টের সাথেও কিন্তু তার যে সিকিউরিটি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, তিনিও কিন্তু নিহত হন। তার মানে একই হেলিকপ্টারে কিন্তু তারা ছিলেন। সো ওই বিষয়টি আমার মনে হয় যেটা হলো যে এই টেকনিক্যাল বিষয়গুলো জানার জন্য, বিশেষ করে যেটি হেলিকপ্টারের যান্ত্রিক কোনো ত্রুটিজনিত কারণে হয়েছে কিনা বা অন্য কোনো বিষয়ে যদি হয়েছে কিনা, সেটি এক্সটার্নাল কোনো ইনভলভমেন্ট থাকলেও তো ডেফিনেটলি সেটি যান্ত্রিক ত্রুটি বা ওই বিষয়গুলোর সাথে জড়িত। সো ওই জায়গাটিকে জানতে হলে আমাদেরকে, আমার মনে হয়, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। যে অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, অনেকের নাম উঠে আসছে যে যাদেরকে আসলে এখন রাইসির জায়গা আসলে নিতে হবে। সেই জায়গায় ইরান যেভাবে আসলে প্রভাব তৈরি করছিল, সেই প্রভাবে ইরানের যে পলিটিক্যাল স্ট্রাকচার বা রাষ্ট্রীয় যে কাঠামো, সেখানে নতুন কেউ এলে, মানে কারণ এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনকেই আসলে মারা গেছেন, দুজনই বদল হচ্ছেন। সুতরাং সেই আগের যে কর্মতৎপরতা, আগের যে প্রভাব বিস্তারের যে ব্যাপার, সেটা আসলে কি দেখেন, সেখানে ধাক্কা খেলো কিনা? নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। না, ঠিক আছে, ডক্টর ফরিদ হোসেন, না, ঠিক আছে, গাজী আব্দুর রশিদ, আপনি বলেন আপনার বিষয়টি। আমি একটু বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে, এই জন্যই আমি প্রশ্নটা আসলে, যাই হোক, এখন একটু দেখুন যে কিছুটা ম্যানেজ করা যাচ্ছে। হ্যাঁ, আপনি যে কথা বলেছেন যে ইরানের যে সাংবিধানিক পদ্ধতি, সেখানে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার ক্রিয়া রয়েছে এবং অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং ইরান, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইরান অত্যন্ত ধীর শক্তি সম্পন্ন একটি দেশ, সংগ্রামী একটি জাতি, আর্য জাতি, এবং তারা তাদের সমস্ত কিছু পরিকল্পিতভাবে করে থাকে। এই কঠিন সংকটের মধ্যেও তারা এই সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করবেন এবং করতে পারবেন বলে আমার বিশ্বাস। সেই জায়গা থেকে আমরা ৫০ দিনের মধ্যে নির্বাচন হবে এবং তারা ওভারকাম করবে বলে আপনি আশা করেন। গাজী আব্দুর রশিদ এবং অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।